আহ একটু নিশ্চুপ হয়ে বসুন তো। এই গল্পটা শুনতে গেলে একটু নিস্তব্ধতা খুব দরকার। আপনার চারপাশে যদি এখন লোকজন থাকে তবে ভলিউমটা একেবারে কমিয়ে দিন, অথবা একটু একা হয়ে বসুন। কারণ এই গল্পটা আমার জীবনের, আমার একান্ত ব্যক্তিগত সেই সব সময়ের, যা লোকচক্ষুর আড়ালে এক অন্যরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে কেটেছে। হয়তো আমার মতো অনেকেই এমন অভিজ্ঞতার সাক্ষী, কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। আজ আমি অনন্যা। আমার বাড়ি উত্তর ২৪ পরগনার এক ছোট্ট গ্রামীণ জনপদে। আমার বুকের ভেতরের জমে থাকা সব কথা আপনাদের শোনাতে এসেছি। এই যে আমি এখন ল্যাপটপের সামনে বসে আছি, আমার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। নরম সুতির কাপড়টা শরীরকে আলতোভাবে জড়িয়ে রেখেছে। একটু নিশ্চুপ হয়ে বসুন তো। এই গল্পটা শুনতে গেলে একটু নিস্তব্ধতা খুব দরকার। আপনার চারপাশে যদি এখন লোকজন থাকে তবে ভলিউমটা একেবারে কমিয়ে দিন, অথবা একটু একা হয়ে বসুন। কারণ এই গল্পটা আমার জীবনের, আমার একান্ত ব্যক্তিগত সেই সব সময়ের, যা লোকচক্ষুর আড়ালে এক অন্যরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে কেটেছে। হয়তো আমার মতো অনেকেই এমন অভিজ্ঞতার সাক্ষী, কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। আজ আমি অনন্যা। আমার বাড়ি উত্তর ২৪ পরগনার এক ছোট্ট গ্রামীণ জনপদে। আমার বুকের ভেতরের জমে থাকা সব কথা আপনাদের শোনাতে এসেছি। এই যে আমি এখন ল্যাপটপের সামনে বসে আছি, আমার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। নরম সুতির কাপড়টা শরীরকে আলতোভাবে জড়িয়ে রেখেছে, যেমনটা আমার স্বপ্নগুলো একসময় জড়িয়েছিল এক নিষিদ্ধ ভালোবাসার মানুষকে। কামিজের গলাটা কিছুটা গভীর, আর হাতাগুলো কনুই পর্যন্ত। খুব সাধারণ পোশাক, কিন্তু এই সাধারণত্বের ভেতরেও কোথাও যেন আমার ভেতরের সেই পুরনো অনন্যা লুকিয়ে আছে। সেই অনন্যা যার চোখে একসময় ছিল হাজারো অব্যক্ত কথা, ঠোঁটে চাপা হাসি, আর মনে ছিল এক গভীর সমুদ্রের ঢেউ। আমার চুলগুলো আজকাল আর আগের মতো ঘন কালো নেই, তাতে কিছু সাদা রেখার আনাগোনা। কিন্তু সেই সময়ে যখন এই গল্পটা শুরু হয়েছিল, তখন আমার কালো চুল ছিল কোমরের নিচ পর্যন্ত, ঘন আর ঝলমলে। তখন আমার শরীরটাও ছিল আরও টানটান, আরও ভরা। হয়তো সে কারণে তার চোখ আটকে গিয়েছিল আমার দিকে, আমার শরীরী ভঙ্গিমার দিকে, আমার হাসির দিকে। গ্রামের মানুষ আমাকে বলতো, অনন্যা বৌমা দেখলে মনে হয় যেন লক্ষ্মী প্রতিমা। কিন্তু আমার সেই লক্ষ্মী প্রতিমা রূপের আড়ালে যে এক উত্তাল ঢেউ লুকিয়েছিল তা কেউ জানত না। আমি বিবাহিত, আমার স্বামী শহরে চাকরি করেন, বছরে হয়তো মাসখানেকের জন্য গ্রামে আসেন। আর সেই সময়টাতে আমার জীবনে এসেছিল সেই ঝড়, সেই অপ্রতিরোধ্য আকর্ষণ। এই যে এত কথা বললাম, হয়তো আপনাদের কৌতূহল কিছুটা হলেও বাড়ছে। তাহলে আর দেরি কেন? আমার এই জার্নির সঙ্গী হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপর যা বলবো তা হয়তো আপনাদের ভাবনার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। আমার স্বামী সুমন বিয়ের পর থেকেই শহরে থাকতেন। মাসের পর মাস তার মুখ দেখা যেত না। আমি গ্রামের বাড়িতে তার মা, বাবা আর ছোট ভাই সুদীপকে নিয়ে থাকতাম। আমাদের বাড়ির পেছন দিকে ছিল বড় একটা পুকুর, আর চারপাশটা ছিল আমবাগান দিয়ে ঘেরা। ভরা গ্রীষ্মকালে যখন পুকুরে স্নান করতে নামতাম, তখন সুদীপের চোখগুলো দেখতাম আমার দিকেই আটকে থাকত। ও আমার থেকে প্রায় ১০ বছরের ছোট। আমি তখন সবে ২০ পেরোনো তরুণী, আর সুদীপ সবে কৈশোরে পা রেখেছে। প্রথম প্রথম ওর তাকানোতে কোনো রকম খারাপ লাগা বা অস্বাভাবিকতা ছিল না। ও তো ছোট, দেবরের চোখে দিদির প্রতি একটা শ্রদ্ধার দৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সময় যত এগোতে লাগলো, ওর দৃষ্টিতে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। এক গভীর, কৌতূহলী এবং তীব্র আকর্ষণ, যা আমার ভেতরের সুপ্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছিল। সুদীপ এমনিতে খুব চুপচাপ ছেলে ছিল, পড়াশোনা নিয়ে থাকত, খেলাধুলা করত বন্ধুদের সাথে। কিন্তু যখনই আমি আশেপাশে আসতাম, ওর চোখগুলো আমার দিকে ফিরে যেত। পুকুর ঘাটে যখন চুল শুকাতাম, ভেজা শাড়িতে শরীরটা বেশ স্পষ্ট হয়ে উঠত, তখন সুদীপ হয়তো বই হাতেই পুকুরের পাড়ে বসত, অথচ ওর চোখ থাকত আমার দিকে। একদিন পুকুর থেকে উঠে আসছি, পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিলাম। ও ছুটে এসে আমার হাতটা ধরে ফেলল। ওর হাতটা আমার ভেজা হাতে লাগতেই একটা বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম, ওর চোখে লজ্জা, ভয় আর এক অদ্ভুত অস্থিরতা। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ধন্যবাদ সুদীপ, তুই না থাকলে আজ পড়েই যেতাম। ও মাথা নিচু করে শুধু উহু শব্দ করল।
সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হতে লাগল। সুমন না থাকার কারণে বাড়ির সব কাজ প্রায় আমাকেই দেখতে হতো। শ্বশুর শাশুড়িও বয়স্ক। সুদীপ সবসময় আমার পাশে থাকত, ছোট ছোট কাজে সাহায্য করত। বাজার থেকে জিনিস আনা, পুকুর থেকে জল তোলা, এমনকি রান্নাঘরের কাজেও ও মাঝে মাঝে উকি দিত। একবার আমি রান্নাঘরে পিঠে বানাচ্ছি, গরম তেলে পিঠে দিতে গিয়ে আমার হাতটা ছিটকে গেল। সুদীপ তখন পাশের ঘরে পড়াশোনা করছিল। আমার চিৎকার শুনেই ছুটে এলো। আমার হাতে জল ঢেলে নিজের হাতে বরফ ঘষতে শুরু করল। ওর নরম হাতের স্পর্শে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। ও যখন খুব কাছে এসে আমার হাতে ফুঁ দিচ্ছিল, ওর নিঃশ্বাস আমার ত্বকে লেগে এক অন্যরকম উষ্ণতা তৈরি করছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, আর ওর চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে কি যেন খুঁজতে চাইছিল। সেই মুহূর্তে আমার ভেতরের নারীত্ব যেন প্রবলভাবে জেগে উঠল। সুদীপ ছোট হলেও ওর চোখের ভাষা আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে কিছু গোপন মুহূর্ত তৈরি হতে লাগল। দুপুরে যখন সবাই ঘুমাতো, ও আমার ঘরে এসে বসত পড়াশোনার নাম করে। আমরা বইয়ের পাতায় মুখ গুজে গল্প করতাম, হাসতাম। আমার স্বামী যখন ফোন করত, ও তখন চুপ করে পাশে বসে আমার কথা শুনত। সুমনের সাথে আমার কথোপকথনে একটা যান্ত্রিকতা ছিল, কোনো আবেগ ছিল না। সুদীপ হয়তো সেটা বুঝতে পারত। ওর সঙ্গ আমাকে এক অন্যরকম স্বস্তি দিত। একদিন রাতে প্রবল ঝড় হয়েছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি ভয়ে কাঁপছিলাম। সুদীপ আমার ঘরে এসে বলল, ভাবি, ভয় পেও না, আমি আছি। ও আমার পাশে এসে বসল। বাইরে তুমুল বৃষ্টি আর বজ্রপাত। ভয়ে আমি ওর হাতটা ধরে ফেললাম। ওর হাতটা খুব নরম আর উষ্ণ ছিল। ওর স্পর্শে আমার ভয় অনেকটাই কমে গেল, কিন্তু এক অন্যরকম অনুভূতি আমার মনে বাসা বাঁধতে শুরু করল। ও আমার হাতটা শক্ত করে ধরে রাখল, আর আমি ওর কাঁধে মাথা রেখেছিলাম। অন্ধকারে ওর গন্ধ আমার নাকে এসে লাগছিল। এক তীব্র মাদকতা ছিল সেই গন্ধে। সেই রাতে আমাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু স্পর্শের এক গভীর ভাষা আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করছিল। ভোর হতে হতে যখন বিদ্যুৎ ফিরে এলো, ও আমার হাত ছেড়ে উঠে চলে গেল। কিন্তু সেই রাতের স্পর্শ আর সুগন্ধ আমার মনে এক গভীর দাগ কেটে গেল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে যেতে লাগল। সুদীপ রাতে আমার জানালার কাছে এসে ফিস ফিস করে কথা বলতো। আমি দরজা খুলে ওকে ভিতরে ঢুকতে দিতাম। আমরা চুপচাপ বসে একে অপরের দিকে তাকিয়ে থাকতাম। ওর চোখে আমি সেই তীব্র আকর্ষণ দেখতাম, যা আমারও ছিল। একদিন ও আমার কাঁধে হাত রাখল। আমি কেঁপে উঠলাম। ও খুব সাবধানে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে আমার খুব ভালো লাগে। ওর সেই কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। আমার ভেতরের সব নিষেধ যেন ভেঙে গুড়িয়ে যেতে চাইল। আমি ওকে কিছু বলতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ও ধীরে ধীরে আমার হাতটা ধরল, তারপর আমার আঙুলগুলো ছুঁয়ে দিল। সেই রাতের পর থেকে সুদীপ আরও সাহসী হয়ে উঠল। ও আমাকে নিজের করে পেতে চাইল। আমি জানতাম এটা ভুল, ঘোর অন্যায়, কিন্তু ওর চোখের আকর্ষণ আর ওর কাছাকাছি থাকার ইচ্ছা আমাকে গ্রাস করে ফেলছিল। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। শাশুড়ি তার বাপের বাড়ি গেছেন, শ্বশুর বাজারে। আমি পুকুরে স্নান করছিলাম। সুদীপ আমগাছের আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি দেখতে পেয়েও কিছু বলিনি। স্নান শেষ করে যখন আমি ভেজা কাপড়ে ঘরে ফিরছিলাম, ও আমার পথ আটকাল। ওর চোখে ছিল এক তীব্র কামনা। আমি ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওর শক্তি আমাকে আটকে দিল। ও আমার খুব কাছে চলে এলো। ওর শরীর থেকে এক উষ্ণতা আসছিল, যা আমাকে অস্থির করে তুলছিল। আমি ওর চোখে তাকিয়ে এক অজানা জগতে হারিয়ে যাচ্ছিলাম। ও আমার হাত ধরল, তারপর আমার ভেজা চুলে আঙুল বুলিয়ে দিল। আমি ভয়ে, লজ্জায় আর এক অদ্ভুত আনন্দে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। ও আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি, তুমি কেন এত সুন্দর? ওর এই কথা শুনে আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমি ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছিলাম না, আমার মনও চাইছিল না। সেই মুহূর্তে সমাজের সব নিয়ম, সব নীতি যেন অর্থহীন মনে হচ্ছিল। আমি জানি এই সম্পর্কটা ভুল, চরম বিপজ্জনক, কিন্তু মনের গভীরে এক প্রবল টানে আমি ওর দিকেই ঝুঁকে পড়ছিলাম। সুদীপ তখন খুব আবেগপ্রবণ ছিল। ওর চোখের ভাষা, ওর স্পর্শ, ওর কাছাকাছি থাকার প্রতিটি মুহূর্ত আমাকে এক অন্যরকম আনন্দ দিচ্ছিল, যা আমি সুমনের কাছে কখনো পাইনি।
সুদীপ যখন আমার খুব কাছাকাছি আসতো, আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যেত। ওর শরীরের গন্ধ, ওর স্পর্শ আমাকে বারবার এক নিষিদ্ধ আবেগের সাগরে ডুবিয়ে দিত। আমি জানতাম এই সম্পর্কটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এক অদ্ভুত দুর্বলতা আমাকে গ্রাস করে ফেলেছিল। সুদীপ আমার হাত ধরে নিজের কালে রাখত। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ওর কচি মুখে এক অদ্ভুত মায়া ছিল, যা আমাকে দুর্বল করে দিত। একদিন রাতে যখন আমি ঘুমিয়েছিলাম, সুদীপ আমার ঘরে এলো। আমি বুঝতে পারছিলাম ওর উপস্থিতি। ও আমার পাশে এসে বসল, আমার কপালে হাত রাখল। আমি চোখ খুললাম। ও আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক অব্যক্ত কথা। ও আমার হাতটা ধরে নিজের বুকে রাখল। ওর হৃদস্পন্দন আমি অনুভব করতে পারছিলাম। সেই মুহূর্তে আমাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু নীরবতার এক ভাষা আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করছিল। আমাদের এই গোপন অফিসার চলতেই থাকলো। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে আমরা একে অপরের কাছাকাছি আসতাম। সুদীপ আমাকে নানান গল্প শোনাতো, আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি ওর পাশে শুয়ে থাকতাম, ওর বুকের উষ্ণতা অনুভব করতাম।